পুরনো কথা আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, তুমি অধম হইলে আমি উত্তম হইব না। এখন ভারত যদি হিন্দুত্ববাদীরা যদি মুসলমানদের পার্লামেন্টে একটা মেম্বার রাখে নাই, মন্ত্রী রাখে নাই, তাই বলে তুমিও তাই করবে নাকি? যখন বাংলাদেশে আমি দেখাবো দারিদ্র আছে, তো উনি তো স্বজনপ্রীতি করেছেন, উনি ওনার আপন ভাইয়ের ছেলেকে বানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, অতগুলো এনজিও থেকে লোকজন ধরে ধরে এনে উনি অ্যাডভাইজার বানিয়েছেন। এবং এখন খবরে দেখলেন না, আরসার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আরাকান সলিডারিটি। এরা তো রোহিঙ্গাদের পক্ষের শক্তি, আর আরাকান আর্মি রোহিঙ্গা বিরোধী। আরাকান আর্মি আইন করে দিয়েছে রোহিঙ্গা শব্দটাই উচ্চারণ করা যাবে না। সংস্কারের ব্যাপারে লাস্ট কথাটা হচ্ছে, আপনারা এই যে আলী রিয়াজ সাহেব এখন সংবিধান সংস্কার করছে, কোন ধরনের রিপোর্ট দিলেন, সংবিধান আনলো, এটা কারা ইমপ্লিমেন্ট করবে? এই সরকার করলে তার বৈধতা কে দেবে? আর পরের সরকার যারা আসবে, মোস্ট লাইকলি বিএনপি, তারা তো বলেছে যে সংস্কার আমরা মানি না, নির্বাচন দাও, ক্ষমতায় যাব। একটা লেজে গোবরে অবস্থা। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাবো কি করে? যেটা আমরা যে পাবো না, সেটা ব্যারিস্টার সারোয়ার আমার মনের কথা বলেছেন। আমি বলেছি যে শতকরা 10 জন অনেস্ট লোকও নাই কোন রাজনৈতিক দলে, উনি বলছেন 1%ও নাই। এখন যদি 99% বা 90% লোক যদি চোর, অতিশয় মহাচোর হয়, তারা কি সংস্কার করবে? সবগুলো তো চোর। এমপি বলে 5টা গাড়ি, ঢাকায় 6টা গাড়ি। আমার দেশের বাড়িতে এমপিদের যে এরশাদ যে আইন করে দিল যে ডিউটি ফ্রি গাড়ি আনতে পারবে, এবং সেটা কিন্তু সবাই সেটা সুবিধা গ্রহণ করছে। কেউ কিন্তু বলে না আমার গাড়ি নাই, 2-1 বোধহয় ব্যতিক্রম ছিল। সবগুলোই তো ফকির নির্পুত, নর্দমার কীট এবং ফকির নির্পুত, যা পাওয়া যায় লুটে পুটে খা। এই যে গাড়ি চড়তে হবে, ফ্ল্যাগ লাগাতে হবে, এগুলো কোনো বৈপ্লবিক সরকারে, কোনো সভ্য দেশে, কানাডায় কোনো মন্ত্রীকে ড্রাইভার গাড়ি চালায় নিয়ে যায় না, সে হয় বাসে করে যায়, ট্রেনে যায়, নিজের গাড়িতে যায়। বিলাতেও তাই, শুধু প্রধানমন্ত্রী আর ওদিকে এই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে সরকারি গাড়ি দিয়ে ড্রাইভার নিয়ে যায়। আমাদের দেশটা করতে পারবেন? প্রত্যেকটা এমপি, ইউএনও, থানার দারোগা থেকে মানে এসপি, ডিএসপি, আর্মির অফিসার, মেজর, কর্নেল, সববারই সরকারি গাড়ি দেওয়া হবে, সরকারি তেল, সরকারি গাড়ি, সরকারি ড্রাইভার। এই হচ্ছে সংস্কৃতি। ওই সংস্কৃতি না বদলালে এই আলোচনা করে আমরা ঘুরে ফিরে ব্যাক টু স্কোয়ার ওয়ান। এখন কে হিন্দু কার্ড খেললো, কেউ আপনি হিন্দুদের নির্যাতন করছে বললেই বলবেন ভারতে দেখেন মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। একটা পুরনো কথা আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, তুমি অধম হইলে আমি উত্তম হইব না। এখন ভারত যদি হিন্দুত্ববাদীরা যদি মুসলমানদের পার্লামেন্টে একটা মেম্বার রাখে নাই, মন্ত্রী রাখে নাই, তাই বলে তুমিও তাই করবে নাকি? বাংলাদেশে কেউ বলে আরে ভাই বড় বড় কথা বলেন, দিল্লি দিকে দেখেন, কলকাতায় গিয়ে দেখেন সেখানে মুসলমানের কি অবস্থা। তা আমরা এই ভিশাস সাইকেল থেকে বেরোতে পারবো না। আমাদের অল্টারনেটিভ যদি হয় এখন আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, তাহলে আমাদের খবর আছে। আমরা যেখানে ছিলাম ওই 5টা বিপ্লব হয়েছে, 5 বছর পর পরই বিপ্লব হয়, এই বিপ্লব শেষ হবে না, এই অ্যানার্কি শেষ হবে না, আর কোনো সংস্কারই হবে না। এখন হাসিনা আক্তারের প্রশ্নের উত্তরে তোমাকে বলছি, এই যে আমরা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টির সম্বন্ধে কিছু বেশি শুনি না। এটা এখন খবরের কাগজ, তাদের একটা স্বাধীনতা আছে, খবরের গুরুত্ব কাকে দেবে কাকে দেবে না, তাদের এমন কোনো নেতাও নাই যার কথা লোকে শুনবে বা যাকে নিয়ে একটা খবর করা যায়। খবরের কাগজের তো একটা পলিসি থাকে, কমার্শিয়াল ভ্যালু আছে, তাদের খবর আসে কিন্তু তাদের দুর্নীতির খবরগুলো আসে না। তাদের দুর্নীতি আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি। এটা ক্ষমতার থেকে গেলে দুর্নীতির খবর জানবা, এখন তো জানবা না। এই যে আমি যেটা দেখলাম লিস্টিতে সব এই যে চাকরি দিচ্ছে বিভিন্ন জায়গায়, চাকরি দিচ্ছে, তারপরে টাকা নিচ্ছে, এই ব্যাপারগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু। আমি ডক্টর ইউনূসকে তো সে 72 সাল থেকে চিনি, উনি আমার কলিগ ছিলেন চিটাগং ইউনিভার্সিটিতে। উনি কতগুলো হালকা ফালকা কথা বলেন যে কথা আমি 2 পয়সা মানে বুঝিও না, দামও দেই না। ডক্টর ইউনূস বলেন 2030 সালে যদি বাংলাদেশে কেউ দারিদ্র দেখাতে পারে তাকে উনি $1 মিলিয়ন পুরস্কার দেবেন। আমি 1997 সালে মেলবোর্নে ওনাকে বলে এসেছিলাম, ডক্টর ইউনূস ওই টাকাটার দাবিদার কিন্তু আমি আপনি বেঁচে থাকলে আপনি আমাকে
$1 মিলিয়ন দিবেন 2030 সালে, যখন বাংলাদেশে আমি দেখাবো দারিদ্র আছে। তো উনি তো স্বজনপ্রীতি করেছেন। উনি উনার আপন ভাইয়ের ছেলেকে বানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, অতগুলো এনজিও থেকে লোকজন ধরে ধরে এনে উনি অ্যাডভাইজার বানিয়েছেন। তারপর এক সময় বলেছেন তাড়াহুড়া করে তো হাতের কাছে যাকে পাওয়া গেছে তাকেই উপদেষ্টা বানিয়ে দিয়েছি। এইভাবে কে দেশ চলে? হাতের কাছে যাকে পাইছেন তাকে নিয়ে আপনি করবেন? তো এই সরকারের প্রতি আমি চাই না যে ইউনিট সরকার উৎখাত হয়ে যাক কালকেই, তবে এই সরকারের কাছে আমার আশা হচ্ছে জিরো। এরা কোনো ডেলিভার করতে পারবে না, কারণ ওনারা মনে করেন অর্থনীতি হচ্ছে মূল জিনিস। আমি মনে করি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পলিটিক্স হচ্ছে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। করাপশন হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। করাপশন, অর্থনীতির বইতে করাপশন লেখা থাকে না। কি করে করাপশন দূর করবেন? করাপশন দূর করার ব্যাপার থাকে ক্রিমিনাল কোডে, সিআরপিসিতে করাপ্ট লোককে কিভাবে শাস্তি দেবেন, আরো নতুন আইন বানাবেন, সেগুলো তো না করে সংস্কার করবেন কি করে? আমি তো বলছি যে বহু লোককে ঝুলানো উচিত ছিল, একটাকেও ধরতেও পারে নাই। একটা পালানের সময় ওই মেজর জেনারেল জিয়াউল হাসান ধরা পড়ে গেল হঠাৎ করে দুর্ভাগ্যবশত, আর বাদ বাকি কাউকে তো ধরতে পারেন নাই, সবাই তো বহাল তবিয়তে আছে। এখন গুটেরেস, লাস্ট প্রশ্ন তোমার, গুটেরেসকে কে পাঠিয়েছে? গুটেরেস ক্যারি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা, ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা। এবং এই যে তুলসী গাবার্ড, তিনিও ডোনাল্ড ট্রাম্পের এবং আমেরিকার দক্ষিণপন্থীদের এজেন্ডা ক্যারি করছে। সে এজেন্ডা কি? মুসলিম দেশগুলোকে চিহ্নিত করে রাখো যে এরা ইসলামী সন্ত্রাসী, এরা টেরোরিস্ট। বাংলাদেশ, পাকিস্তান, এদেরকে প্রতি টার্গেট তাদের, ওইটা হচ্ছে তাদের ক্যাপিটাল। ওইটা ভাঙিয়ে ভাঙিয়ে তারা খাবে। এইখানে ইসলামিক টেরোরিজম হচ্ছে, ওইখানে আক্রমণ করো। অলরেডি দেখেন না, হুতিদের উপরে বম্বিং শুরু হয়ে গেছে ইয়েমেনে। ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড রকম ভাবে হামলা করছে। তা এখন মুসলমান দেশগুলোরও খবর হবে। আর গুটেরেস এসছেন কি করে বলতে, উনি বললেন কি, আমরা আসেন আরাকান আর্মির সঙ্গে কথা বলি। আরাকান আর্মি একটা টেরোরিস্ট গ্রুপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের আশীর্বাদ পুষ্ট। এবং এখন খবরে দেখলেন না, আরসার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আরাকান সলিডারিটি আর্মি। এরা তো রোহিঙ্গাদের পক্ষের শক্তি। আর আরাকান আর্মি রোহিঙ্গা বিরোধী। আরাকান আর্মি আইন করে দিয়েছে রোহিঙ্গা শব্দটাই উচ্চারণ করা যাবে না। সুতরাং আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ করা উচিত। এখন দরকার ওইটা যে আরাকান আমাদের, 1784 সালে তোমরা কেড়ে নিয়েছো, এইটা আমরা পুনরুদ্ধার করব। এই কথা, এই বয়ান একমাত্র এই তাজ হাশমি দিয়েছে গত 7 বছরে, আর কেউ বলে নাই। তারা বলে রোহিঙ্গা সমস্যা, আমি বলি রোহিঙ্গা সমস্যা না, আরাকান সমস্যা। আরাকান আমাদের, এটা দখল করতে হবে। এই দাবিটাই যদি না করেন, 2000 বছরের ইতিহাস দেখিয়ে ইহুদিরা ইসরায়েল নামে একটা দেশ সৃষ্টি করলো, আর 1784 সালে আমাদের কাছ থেকে আরাকান নিয়ে গেল, সেটা এখন মাতব্বরি করছে গুটেরেস, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের প্রতিনিধিত্ব করছেন ডক্টর ইউনুস। এটা খুবই আনফরচুনেট। আমাদের শেষ কথা, আমার রোহিঙ্গা সমস্যা বলে কিছু নাই, আমাদের হচ্ছে আরাকান সমস্যা। আমাদের একটা টেরিটরি তারা দখল করে রেখেছে 1784 সাল থেকে। ওইটা নিয়ে কথাবার্তা বলেন, আমরা জমি জমা পাবো, ধানি জমি পাবো, মিনারেল রিসোর্স পাবো। চীনকে আমরা ওই যে সেতুয়ে বা আকিয়াব বন্দর দিয়ে 99 বছরের জন্য লিজ দিতে পারি, তখন আমরা একটা সভরেন কান্ট্রি হিসেবে টিকে থাকবো। নতুবা এই ভারত আপনাকে আরাকান আর্মি দিয়েই এমন মার দেবে, তাদের তো টার্গেট হচ্ছে ফেনী থেকে ওই এলাকাটা কেটে দিয়ে পুরো চট্টগ্রাম ডিভিশন তারা নিয়ে নেবে, তাদের দরকার। ওইদিকে রংপুর নাকি নিয়ে নিতে চায় চিকেন নেককে সিকিউর করার জন্য, আর এদিকে তারা চট্টগ্রাম নেবে 7 সিস্টার্সকে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য। এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি প্রবলেম, সিকিউরিটি থ্রেট হচ্ছে প্রধান সমস্যা। কিন্তু ডক্টর ইউনুস সরকার মনে করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এটাই হচ্ছে তাদের মূল সমস্যা। অসংখ্য